আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে বাংলা সাহিত্য এবং ব্যাকরণের মানবন্টনটি আবারও বলছি। প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে ৫ নম্বরের প্রশ্ন হবে। আধুনিক সাহিত্য থেকে হবে ১৫ নম্বরের প্রশ্ন এবং ব্যাকরণ থেকে ১৫ নম্বরের প্রশ্ন। এই মোট ৩৫ নম্বরের প্রশ্ন। আমরা ইতিমধ্যেই প্রাচীন যুগ ও মধ্যযুগের ০৫ নম্বরের জন্য পড়া শেষ করেছি। এখন আমরা পড়ছি আধুনিক যুগের ১৫ নম্বরের জন্য। ইতিমধ্যে আমরা আধুনিক যুগ শুরু করেছি। আধুনিক যুগের ফোর্ট উইলিয়াম কলেজ, ইয়ং বেঙ্গল হিন্দু কলেজ, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত এই বিষয়গুলো সম্বন্ধে আমরা পড়েছি। প্যারীচাঁদ মিত্র সম্বন্ধে আমরা বিস্তারিত পড়েছি, যেমন প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লিখেছেন আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল মূলত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। প্যারীচাঁদ মিত্রের লেখা এটি প্রথম গ্রন্থও বটে। এই জন্য প্যারীচাঁদ মিত্রকে বলা হয় বাংলা সাহিত্যের উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ। যদিও আলালের ঘরের দুলাল নিয়ে কিছুটা বিতর্ক আছে যে এটি আসলে সার্থক উপন্যাস নয়, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কে লিখেছেন এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে পড়ব। প্যারীচাঁদ মিত্র থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়েছি, যেমন বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ কে ছিলেন। বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ কে ছিলেন? তিনি হলেন প্যারীচাঁদ মিত্র। এই প্রশ্নটি অন্যভাবেও আসে, বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে ছিলেন? বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে ছিলেন? প্যারীচাঁদ মিত্র। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? এই প্রশ্নটি আমরা এর আগেও পড়েছি। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। পরবর্তী প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি? প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি? প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ হচ্ছে আলালের ঘরের দুলাল। এই প্রশ্নটি বহুবার এসেছে। এই প্রত্যেকটি প্রশ্নই বহুবার এসেছে, যেমন বাংলা সাহিত্যের উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ কে ছিলেন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে ছিলেন। এই প্রশ্নগুলো প্রায়শই এসে থাকে প্যারীচাঁদ মিত্র থেকে। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। পরবর্তী প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর কোন লেখকের ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর কোন লেখকের ছদ্মনাম? এর উত্তর হচ্ছে প্যারীচাঁদ মিত্র, অর্থাৎ প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর এই ছদ্মনামে লিখতেন। পরবর্তী প্রশ্ন, আলালের ঘরের দুলাল গ্রন্থটি কোন লেখক কর্তৃক প্রশংসিত হয়? আলালের ঘরের দুলাল গ্রন্থটি কোন লেখক কর্তৃক প্রশংসিত হয়? এর উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আলালের ঘরের দুলাল এই গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ঠক চাচা, রামলাল ও বাবুলাল কোন উপন্যাসের চরিত্র? ঠক চাচা, রামলাল, বাবুলাল, আরো একটি চরিত্র আছে মতিলাল, এরা কোন উপন্যাসের চরিত্র? প্যারীচাঁদ মিত্র অংশ যখন আমরা পড়েছিলাম তখন অনেকগুলো প্রশ্নই পড়েছিলাম, সেখানে অনেক বিষয় সম্বন্ধে আমরা জেনেছিলাম। আলালের ঘরের দুলাল এই উপন্যাসটির বিভিন্ন চরিত্র হচ্ছে ঠক চাচা, মতিলাল, রামলাল ইত্যাদি, বাবুরাম। এই চরিত্রগুলো আলালের ঘরের দুলাল এই উপন্যাসের চরিত্র। পরবর্তী প্রশ্ন, আলালের ঘরের দুলাল উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? আলালের ঘরের দুলাল উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে মাসিক পত্রিকা। মাসিক পত্রিকাটি মূলত প্যারীচাঁদ মিত্রের সম্পাদনায় প্রকাশিত হতো এবং পরবর্তীতে আলালের ঘরের দুলাল এই উপন্যাসটি মাসিক পত্রিকায় ১৯৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তবে আলালের ঘরের দুলাল এই উপন্যাসটি মূলত গ্রন্থ প্রকাশিত হয় ১৯৫৮ সালে। তো প্যারীচাঁদ মিত্র অংশ থেকে আমরা আরো কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ প্রশ্ন জানলাম। আমরা পূর্বে প্যারীচাঁদ মিত্র সম্বন্ধে পড়েছিলাম, সেখানে প্যারীচাঁদ মিত্র থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনেছিলাম।
আজ পারিজাত মিত্র থেকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ জানলাম। পারিজাত মিত্র মূলত বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ। আলালের ঘরের দুলাল তার লেখা প্রথম গ্রন্থ এবং এটা বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম উপন্যাস গ্রন্থ। এছাড়া তিনি আরো কিছু ব্যঙ্গ গ্রন্থ লিখেছেন, আরো কিছু সমাজ সচেতনতামূলক গ্রন্থ লিখেছেন, সেই অংশগুলো আমরা ইতিমধ্যেই পড়েছি। বন্ধুরা, এখন আমরা পড়ব বাংলা সাহিত্যের আরেক দিকপাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় সচরাচর এসে থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এর সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে আমাদের জানা জরুরি এবং পরীক্ষার জন্য অতীব প্রয়োজনীয়, সেই প্রশ্নগুলো আমরা পড়ব। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন? এর উত্তর হচ্ছে 1820 সালের 26 সেপ্টেম্বর। 1820 সালের 26 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। তিনি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন? তিনি 1820 সালের 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং তিনি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভগবতী দেবী। যদিও এই প্রশ্নটি কখনো পরীক্ষায় আসে না, তাও আমাদের জেনে রাখা প্রয়োজন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের নাম ভগবতী দেবী। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র শর্মা নামে কোন ব্যক্তি স্বাক্ষর করতেন? অথবা ঈশ্বরচন্দ্র শর্মা নামে কোন লেখক স্বাক্ষর করতেন? অথবা ঈশ্বরচন্দ্র শর্মা নামে কোন বিখ্যাত ব্যক্তি স্বাক্ষর করতেন? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন কে ব্যবহার করেন? বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন কে ব্যবহার করেন? অথবা বাংলা গদ্যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের প্রবর্তক কে? বাংলা গদ্যে বিরাম চিহ্ন অথবা জ্যোতি চিহ্নের প্রবর্তক কে? অথবা বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? অথবা বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? অথবা বাংলা সাহিত্যে বিরাম বা জ্যোতি চিহ্নের প্রবর্তক কে? অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তর একটি, অর্থাৎ বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন কে প্রবর্তন করেন? সর্বপ্রথম কে প্রবর্তন করেন? বা জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তক কে? অথবা জ্যোতি বা বিরাম চিহ্ন প্রথম কে ব্যবহার করেন? বন্ধুরা, আধুনিক যুগের আগে বাংলা ভাষায় যে সাহিত্য রচিত হয়েছিল তা পদ্য নির্ভর, অর্থাৎ কবিতা নির্ভর। আমরা আধুনিক কবিতা যেভাবে পড়ছি সেই রকম কবিতা না। আমরা জানি যে চর্যা গীতিকা, বৈষ্ণব পদাবলী এই সবকিছুই পদ্য নির্ভর। তো সেইখানে বিরাম বা জ্যোতি চিহ্নের প্রয়োগের প্রয়োজন ছিল না, কিন্তু যখন গদ্য সাহিত্য রচনা শুরু হলো তখন বিরাম বা জ্যোতি চিহ্নের ব্যবহার প্রয়োজনীয়তা দেখা দিল। সেই কারণেই বিরাম বা জ্যোতি চিহ্নের ব্যবহারটা অপরিহার্য হয়ে উঠেছিল এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এই কাজটি করেছিলেন, অর্থাৎ তিনি বাংলা ভাষায় বিরাম বা জ্যোতি চিহ্নের প্রবর্তন করেছিলেন। তিনি বাংলা ভাষায় বিরাম বা জ্যোতি চিহ্নের
প্রবর্তক, সর্বপ্রথম তিনি বাংলা গদ্য সাহিত্যে বিরাম বা জ্যোতি চিহ্নের প্রচলন করেছিলেন অথবা ব্যবহার করেছিলেন অথবা প্রয়োগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কত সালে শুরু হয়? বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কত সালে শুরু হয়? এর উত্তর হচ্ছে 1847 সাল। অর্থাৎ বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয় 1847 সালে। আর আমরা ইতোমধ্যেই জেনেছি যে বাংলা ভাষায় বিরাম চিহ্ন অথবা জ্যোতি চিহ্নের প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা ভাষায় সর্বপ্রথম বিরাম বা জ্যোতি চিহ্নের প্রবর্তন করেছিলেন। আর বিরাম বা জ্যোতি চিহ্ন প্রথম প্রবর্তিত হয়েছিল কত সালে? 1847 সালে। করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থে সর্বপ্রথম জ্যোতি বা বিরাম চিহ্নের প্রয়োগ করা হয়? কোন গ্রন্থে সর্বপ্রথম বিরাম বা জ্যোতি চিহ্নের প্রয়োগ করা হয়? এর উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত গ্রন্থ। এটি মূলত একটি অনুবাদ গ্রন্থ। এই গ্রন্থটিতে 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বিরাম বা জ্যোতি চিহ্নের প্রয়োগ করেন। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিক সংখ্যক বার এসেছে, কাজেই আপনাদেরকে এই প্রশ্নগুলো মনে রাখতে হবে এবং মনে রাখাটা প্রয়োজন এবং মনে রাখাটা বাঞ্ছনীয়। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নবদিগন্তের সূচনা হয়? কোন গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে নব দিগন্তের সূচনা হয় অথবা নবযুগের সূচনা হয়? এর উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। বন্ধুরা, আগেই বলেছি বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি অনুবাদ গ্রন্থ। এই গ্রন্থটিতে 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বিরাম বা জ্যোতি চিহ্নের প্রচলন করেন বা প্রয়োগ করেন বা ব্যবহার করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে বাংলা ভাষায় গদ্য সাহিত্যে বিরাম বা জ্যোতি চিহ্নের প্রয়োগ ছিল না। পরবর্তী প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির রচয়িতা কে? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির রচয়িতা কে অথবা বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক কে? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতি, জ্যোতি বা বিরাম চিহ্নের প্রয়োগ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই তিনটি বিষয় একসঙ্গে যুক্ত এবং এই প্রশ্নটি বিভিন্নভাবে এসেছে, অধিক সংখ্যক বার এসেছে এবং এই প্রশ্নটি এত বেশি সংখ্যক বার এসেছে যে বলাই বাহুল্য। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন বাংলা গদ্যের জনক। কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন বাংলা গদ্যের জনক। তার কারণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা গদ্য সাহিত্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রয়োগ করেন। তিনি ভাষাকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। বিরাম বা জ্যোতি চিহ্নের প্রয়োগের কারণে ভাষাটি বুঝতে সক্ষম হয় পাঠকগণ এবং এর রস আস্বাদন করতে সক্ষম হয়, যার কারণে বিরাম বা জ্যোতি চিহ্নের প্রয়োগের কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে বন্ধুরা, আমরা যদি বিষয়টিকে আরো একবার পর্যালোচনা করি তাহলে আমরা বুঝবো 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি এই অনুবাদ গ্রন্থটি করেন, অর্থাৎ তিনি গ্রন্থটি অনুবাদ করেন এবং 1847 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। সেখানে তিনি সর্বপ্রথম জ্যোতি বা বিরাম চিহ্নের প্রয়োগ করেন। আর এ কারণেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। পরবর্তী প্রশ্ন,
কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? এর উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বন্ধুরা, গ্রন্থটি আমরা আগেই পড়েছি। বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে গ্রন্থগুলো রচনা করেছেন সেই সবগুলো গ্রন্থ থেকেই বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে। বিসিএস পরীক্ষায় তো প্রশ্ন এসেছেই, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলোতেও এসেছে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থগুলোর নাম ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে? এর উত্তর হচ্ছে বৈতাল পঁয়ত্রিশী। বৈতাল পঁয়ত্রিশী গ্রন্থটি হচ্ছে হিন্দিতে রচিত, লাল্লুজি রচিত একটি বিখ্যাত গ্রন্থ। লাল্লুজি হিন্দি ভাষায় বৈতাল পঁয়ত্রিশী গ্রন্থটি রচনা করেছিলেন এবং হিন্দিতে এই গ্রন্থটি ভীষণ প্রসিদ্ধি লাভ করেছিল। অর্থাৎ লাল্লুজি রচিত হিন্দি গ্রন্থ বৈতাল পঁয়ত্রিশী একটি বিখ্যাত গ্রন্থ এবং তিনি এই গ্রন্থটি লিখে বিখ্যাত হয়েছিলেন এবং প্রসিদ্ধ হয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বৈতাল পঁয়ত্রিশী এই গ্রন্থটি থেকে বেতাল পঞ্চবিংশতি এই নাম দিয়ে বাংলায় গ্রন্থটিকে অনুবাদ করেন এবং এই গ্রন্থটি নির্দ্বিধায় নিঃসন্দেহে বিখ্যাত একটি গ্রন্থ। তার কারণ হচ্ছে 1847 সালে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতি এই অনুবাদ গ্রন্থের মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা গদ্য সাহিত্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রয়োগ করেন। আর এ কারণেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। তার কারণ হচ্ছে তিনি বাংলা গদ্যকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, একটি পরিমিতি ভাবের মধ্যে নিয়ে আসেন এবং যার কারণে পাঠকগণ বাংলা গদ্য বুঝতে সক্ষম হন এবং বাংলা গদ্য সাহিত্যের রস আস্বাদন করতে সক্ষম হন। পরবর্তী প্রশ্ন, শকুন্তলা গ্রন্থটি কার রচিত? অথবা শকুন্তলা গ্রন্থটির লেখক কে? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ বিদ্যাসাগর শকুন্তলা এই গ্রন্থটি অনুবাদ করেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন শকুন্তলা নামে এবং এই গ্রন্থটিও একটি বিখ্যাত গ্রন্থ এবং এই গ্রন্থটি থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে যে শকুন্তলা গ্রন্থটি কার লেখা অথবা শকুন্তলা গ্রন্থটির লেখক কে? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা, শকুন্তলা মূলত কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নামক একটি নাটক। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নামক একটি নাটক। আর এই নাটক থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় শকুন্তলা নাম দিয়ে গ্রন্থটিকে অনুবাদ করেন। কালিদাস সংস্কৃত ভাষায় শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম এই গ্রন্থটি রচনা করেছিলেন এবং কালিদাসের এই অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটি কিন্তু একটি বেশ বিখ্যাত গ্রন্থ এবং এই গ্রন্থটিকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীতে বাংলায় অনুবাদ করেছেন এবং নামকরণ করেছিলেন শকুন্তলা। পরবর্তী প্রশ্ন, শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন? অর্থাৎ শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ শেক্সপিয়ারের যে নাটক সেই নাটকগুলোকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় অনুবাদ করেছেন। তার মানে শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, ভ্রান্তি বিলাস কার লেখা? ভ্রান্তি বিলাস কার লেখা? অথবা ভ্রান্তি বিলাস এই গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুরা, আমরা ইতোমধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেশ কিছু অনুবাদ গ্রন্থ সম্পর্কে জানলাম। সবচেয়ে বেশি যে গ্রন্থটি সম্বন্ধে আমরা জানলাম তা হলো বেতাল পঞ্চবিংশতি। লাল্লুজি রচিত বৈতাল পঁয়ত্রিশী থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গ্রন্থটিকে বাংলায় অনুবাদ করেছেন 1847 সালে এবং এই গ্রন্থটিতে তিনি সর্বপ্রথম বিরাম বা জ্যোতি চিহ্নের প্রয়োগ করেছেন এবং
বাংলায় বিরাম বা জ্যোতিচিহ্নের প্রবর্তক তিনি, সর্বপ্রথম তিনি এর ব্যবহার করেন, যার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। এছাড়াও আমরা আরো কয়েকটি অনুবাদ গ্রন্থ সম্পর্কে জানলাম। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এই নাটকটি, সংস্কৃত এই নাটকটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় অনুবাদ করেছেন, নামকরণ করেছেন শকুন্তলা। এরপরে আমরা জানলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভ্রান্তিবিলাস কার লেখা? ভ্রান্তিবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। এই প্রশ্নটি আমরা ইতোমধ্যেই পড়েছি। পরবর্তী প্রশ্ন, ভ্রান্তিবিলাস গ্রন্থটি কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে? ভ্রান্তিবিলাস গ্রন্থটি কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে? ইতোপূর্বে আমরা যে প্রশ্নটি পড়েছিলাম যে শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে পড়েছিলাম ভ্রান্তিবিলাস গ্রন্থটির লেখক কে? আমরা জেনেছি এর উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস কোন গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে? এর উত্তর হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স। অর্থাৎ শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স একটি নাটক, যে নাটক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস এই নামকরণ করে নাটকটিকে বাংলায় অনুবাদ করেছেন। তাহলে ভ্রান্তিবিলাস কমেডি অফ এরর্স এর বাংলা অনুবাদ, এবং এই অনুবাদটি করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুরা, আমরা জানি যে ভ্রান্তিবিলাস পরবর্তীতে চলচ্চিত্রে রূপদান করা হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয়, এবং বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার ওই চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন এবং চলচ্চিত্রটিও খুব সমানভাবে জনপ্রিয়তা পেয়েছিল। তো ভ্রান্তিবিলাস হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স এই নাটকটির বাংলা অনুবাদ, এবং অনুবাদটি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং একটি বিশেষ বিষয় লক্ষণীয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থটি বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা? কোন গ্রন্থটি বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা? বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক কিছু গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থগুলো সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন বিসিএস পরীক্ষায় এসেছে। বিসিএস পরীক্ষা ছাড়াও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতেও এসেছে। তো কোন গ্রন্থটি বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা? এর উত্তর হচ্ছে ব্রজবিলাস। ব্রজবিলাস। ব্রজবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি ব্যঙ্গাত্মক গ্রন্থ বা ব্যঙ্গাত্মক রচনা। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ছদ্মনামে ব্যঙ্গাত্মক রচনা লিখতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ছদ্মনামে ব্যঙ্গাত্মক রচনা লিখতেন? অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যঙ্গাত্মক রচনা লিখতেন, এবং এই ব্যঙ্গাত্মক রচনা লিখতে গিয়ে তিনি একটি ছদ্মনাম ব্যবহার করতেন। তাহলে কোন ছদ্মনামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যঙ্গাত্মক রচনা লিখতেন? এর উত্তর হচ্ছে কোষাচিং উপযুক্ত ভাইপোষ। কোষাচিং উপযুক্ত ভাইপোষ। অর্থাৎ বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ব্যঙ্গাত্মক রচনা লিখতেন তার একটি ছদ্মনাম তিনি ব্যবহার করতেন। ছদ্মনামটি আমরা জানলাম, সেটি হচ্ছে কোষাচিং উপযুক্ত ভাইপোষ। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ কিছু গ্রন্থ লিখেছেন যেগুলো একেবারেই মৌলিক গ্রন্থ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ। তিনি বেশ কিছু গ্রন্থ অনুবাদ করেছেন। সেই অনুবাদ গ্রন্থগুলো সম্বন্ধে আমরা জেনেছি। সেই অনুবাদ গ্রন্থগুলো সম্বন্ধে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা জেনেছি। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বেতাল পঞ্চবিংশতি লাল্লুজি রচিত বৈতাল পঁচিশি হিন্দি গ্রন্থ থেকে তিনি বাংলায় অনুবাদ করেছিলেন, এবং 1847 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। এবং এই গ্রন্থটিতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বিরাম বা জ্যোতিচিহ্নের প্রয়োগ করেন, এবং বাংলায় বিরাম বা জ্যোতিচিহ্নের তিনি প্রবর্তক। এই কারণেই তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। এরপরে আমরা জেনেছি কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম
এই নাটকটিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় অনুবাদ করেছেন এবং গ্রন্থটির নাম হচ্ছে শকুন্তলা। এরপরে আমরা জেনেছি যে শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন তিনি, এবং সেই গ্রন্থটি হচ্ছে ভ্রান্তি বিলাস। কমেডি অফ ইরর্স থেকে গ্রন্থটি বাংলায় অনুবাদ করা হয় এবং এই গ্রন্থটি থেকে পরবর্তীতে চলচ্চিত্র করা হয় এবং বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার সেই চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন। বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ এর নাম কি? এর নাম হলো অতি অল্প হইল। অতি অল্প হইল এটি মূলত একটি ব্যঙ্গাত্মক রচনা। যেমন ব্রজবিলাস, এটিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ। অতি অল্প হইল এই গ্রন্থটিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ। এটি ব্যঙ্গাত্মক রচনা এবং আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যঙ্গাত্মক রচনা যখন লিখতেন তিনি একটি ছদ্মনাম ব্যবহার করতেন এবং ছদ্মনামটি হচ্ছে কোষাচিন উপযুক্ত ভাইপোষ। বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনটি ব্যঙ্গাত্মক রচনা লিখেছিলেন। তার একটি হচ্ছে ব্রজবিলাস, আরেকটি হচ্ছে অতি অল্প হইল, এরপরে হলো আবার অতি অল্প হইল, অর্থাৎ অল্প হইল, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। এই দুটি গ্রন্থ প্রকাশিত হয় 1873 সালে, আর ব্রজবিলাস এই গ্রন্থটি প্রকাশিত হয় 1884 সালে। মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনটি ব্যঙ্গাত্মক রচনায় লিখেছিলেন। এই তিনটি ব্যঙ্গাত্মক রচনা আমরা জানলাম, নামগুলো বিশেষভাবে লক্ষণীয়। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এই দুটি গ্রন্থ 1873 সালে প্রকাশিত হয়েছে এবং আরেকটি গ্রন্থ হচ্ছে ব্রজবিলাস। ব্রজবিলাস গ্রন্থটি প্রকাশিত হয় 1884 সালে। বন্ধুরা, ব্রজবিলাস গ্রন্থটি 1884 সালে প্রকাশিত হয়। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল এই দুটি গ্রন্থ 1873 সালে প্রকাশিত হয়। এই প্রকাশ কাল নিয়ে কিন্তু কোনো প্রশ্ন বিসিএস পরীক্ষায় আসেনি, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়ও আসেনি। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের একজন দিকপাল ব্যক্তিত্ব এবং তাকে নিয়ে অধিক সংখ্যক প্রশ্ন এসেছে। প্রতিটি বিষয়ের উপর প্রশ্ন এসেছে, তিনটি ব্যঙ্গাত্মক গ্রন্থ নিয়ে প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে গ্রন্থগুলোর প্রকাশকাল জেনে রাখাটা বাঞ্ছনীয়। পরবর্তী প্রশ্ন, সীতার বনবাস। সীতার বনবাস গ্রন্থটির রচয়িতা কে? সীতার বনবাস গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সীতার বনবাস গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মূলত ভবভূতির উত্তর রামচরিত এবং বাল্মীকির রামায়ণ। ভবভূতির উত্তর রামচরিত এটি একটি নাটক। ভবভূতির উত্তর রামচরিত এই নাটকটির একটি বিশেষ অংশ বা একটি অংশ বিশেষ, এবং বাল্মীকির রামায়ণ এই দুটি গ্রন্থের সংমিশ্রণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সীতার বনবাস বাংলায় অনুবাদ করেছিলেন। অর্থাৎ তিনি গ্রন্থটি অনুবাদ করেছিলেন এবং দুটি গ্রন্থ মিলিয়ে বা দুটি গ্রন্থের সংমিশ্রণে বা দুটি গ্রন্থের সমন্বয়ে তিনি তার মতো করে অনুবাদ করেছিলেন এবং নামকরণ করেছিলেন সীতার বনবাস। যে দুটি গ্রন্থ থেকে তিনি অনুবাদ করার অনুপ্রেরণা পেয়েছিলেন, একটি হলো বাল্মীকির রামায়ণ এবং আরেকটি হচ্ছে ভবভূতির উত্তর রামচরিত। পরবর্তী প্রশ্ন, কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী অথবা কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? এর উত্তর হচ্ছে আত্মচরিত। আত্মচরিত। বন্ধুরা, গ্রন্থটির নামটি মনে হয় না যে এটি একটি গ্রন্থের নাম, কিন্তু এটি একটি গ্রন্থের নাম, আত্মচরিত। আত্মচরিত এই গ্রন্থটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী গ্রন্থ এবং বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, আত্মচরিত্র বাংলা গদ্য সাহিত্যের প্রথম জীবনী গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের প্রথম আত্মজীবনী কোনটি? বাংলা গদ্য সাহিত্যের প্রথম আত্মজীবনী কোনটি? ইতিপূর্বেই আমরা জেনেছি বন্ধুরা যে বাংলা গদ্য সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি, সেটি হচ্ছে আত্মচরিত এবং এই গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
জীবনী গ্রন্থ লিখেছেন আত্মচরিত, আরেকটি হচ্ছে বিদ্যাসাগর চরিত। যে কোনো একটি গ্রন্থের নাম থাকতে পারে। দুটি গ্রন্থ মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এবং বাংলা গদ্য সাহিত্যের প্রথম জীবনী গ্রন্থ। থাকতে পারে আত্মচরিত অথবা থাকতে পারে বিদ্যাসাগর চরিত্র। তবে বন্ধুরা, দুটি অপশন কখনোই একসঙ্গে থাকবে না, যে কোনো একটি অপশন থাকবে। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোক গাথা কোনটি? বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোক গাথা কোনটি? এর উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থ এবং এটি মৌলিক গ্রন্থ এবং এটি বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা। মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কন্যা প্রভাবতীর অকাল প্রয়াণে তিনি ব্যথিত হন এবং তার ব্যথিত হৃদয় এবং বেদনা বিধুর হৃদয় থেকে তিনি এই গ্রন্থটি রচনা করেন, প্রভাবতী সম্ভাষণ। আর এই প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ এবং বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা। পরবর্তী প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ এই গ্রন্থটির রচয়িতা কে? প্রভাবতী সম্ভাষণ এই গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রভাবতী সম্ভাষণ এই গ্রন্থটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি মৌলিক গ্রন্থ। এই গ্রন্থটি বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কন্যা প্রভাবতীর অকাল প্রয়াণে লেখক ব্যথিত হন, তার বেদনা বিধুর হৃদয়ের বহিঃপ্রকাশ ঘটান প্রভাবতীর সম্ভাষণ এই গ্রন্থটির মধ্য দিয়ে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থখানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত? কোন গ্রন্থখানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত? এর উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। অর্থাৎ এই প্রশ্নটি যখন এসেছিল, এই প্রশ্নটিতে যে অপশনগুলো ছিল তার মধ্যে শুধু প্রভাবতী সম্ভাষণ এই অপশনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখিত গ্রন্থ ছিল, বাকিগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ ছিল না। বন্ধুরা, যখন এই ধরনের প্রশ্ন আসবে অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি, মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থগুলোর মধ্য থেকে একটি নাম থাকবে। এই প্রশ্নটিতে ছিল প্রভাবতীর সম্ভাষণ, কাজে এর উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত সাহিত্যের ইতিহাস বিষয়ক বাঙালির লেখা প্রথম গ্রন্থ কোনটি? সংস্কৃত সাহিত্যের ইতিহাস বিষয়ক বাঙালির লেখা প্রথম গ্রন্থ কোনটি? আমি আবার বলছি প্রশ্নটি, সংস্কৃত সাহিত্যের ইতিহাস বিষয়ক বাঙালির লেখা প্রথম গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। নামটি একটু বড় এবং নামটি একটু কঠিনও বটে। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, তার মানে সংস্কৃত সাহিত্যে প্রচুর শাস্ত্র ব্যবহার হতো, যার কারণে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। এই গ্রন্থটি সংস্কৃত ভাষার সাহিত্যের ইতিহাস বিষয়ক বাঙালি রচিত প্রথম গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটি বাঙালি রচিত সংস্কৃত সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ এবং বিশেষভাবে জানা প্রয়োজন যে এই গ্রন্থটি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থটি কে রচনা করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর গ্রন্থটির নামটি তো আমরা জানলাম যে সংস্কৃত ভাষা ও সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ব্যাকরণ কৌমুদী গ্রন্থটি কার রচনা? ব্যাকরণ কৌমুদী গ্রন্থটি কার রচনা? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, শব্দমঞ্জুরি গ্রন্থটি কার রচনা? শব্দমঞ্জুরি গ্রন্থটি কার রচনা? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
শব্দমঞ্জুরি মূলত এটি একটি অভিধান গ্রন্থ। এটি একটি অভিধান। তো শব্দমঞ্জুরি এই গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের লেখা। পরবর্তী প্রশ্ন, শ্লোক মঞ্জুরি গ্রন্থটি কার লেখা? শ্লোক মঞ্জুরি গ্রন্থটি কার লেখা? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ কিছু মৌলিক গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থগুলোর কয়েকটি নাম আমরা জেনেছি, যেমন প্রভাবতী সম্ভাষণ, এটি বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা এবং এই গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ এবং তার অকাল প্রয়াত কন্যা প্রভাবতীর বেদনায় বিধুর হয়ে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। এছাড়াও আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনটি ব্যঙ্গাত্মক গ্রন্থ সম্বন্ধে জেনেছি, যে গ্রন্থগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ। ব্রজবিলাস, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরো কয়েকটি মৌলিক গ্রন্থ তার আছে। গ্রন্থগুলো হচ্ছে নিষ্কৃতি লাভ প্রয়াস, নিষ্কৃতি লাভ প্রয়াস, পদ্য সংগ্রহ, সংস্কৃত রচনা। নিষ্কৃতি লাভ প্রয়াস এটি একটি গ্রন্থ, মৌলিক গ্রন্থ। পদ্য সংগ্রহ এটি আরেকটি মৌলিক গ্রন্থ। আরেকটি হচ্ছে সংস্কৃত রচনা, এটি আরেকটি গ্রন্থ। তিনটি গ্রন্থ, সংস্কৃত রচনা, পদ্য সংগ্রহ, নিষ্কৃতি লাভ প্রয়াস, এই গ্রন্থগুলো মৌলিক গ্রন্থ। যদি প্রশ্নে এই ধরনের থাকে যে কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ, সেখানে যদি নিষ্কৃতি লাভ প্রয়াস থাকে তাহলে এই উত্তরটি করতে হবে। যদি থাকে সংস্কৃত রচনা তাহলে এই উত্তরটি করতে হবে। যদি থাকে পদ্য সংগ্রহ তাহলে এই উত্তরটি করতে হবে। যদি প্রশ্ন অধিক কঠিন হয়ে থাকে তবে এই গ্রন্থগুলো থেকে আসতে পারে। আর যদি কঠিন না হয় সেক্ষেত্রে আমরা যে গ্রন্থগুলো সচরাচর পেয়ে এসেছি প্রশ্ন হিসেবে, যেমন প্রভাবতী সম্ভাষণ, ব্রজবিলাস, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এই গ্রন্থগুলো থেকে আসবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি বন্ধুরা, বোধোদয় গ্রন্থটি কার রচনা? বোধোদয় গ্রন্থটি কার রচনা? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুরা আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ কিছু শিশুতোষ গ্রন্থ রচনা করেছিলেন, জনশিক্ষামূলক গ্রন্থ রচনা করেছিলেন, যেগুলো পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়েছে তৎকালীন সময়ে। বোধোদয় তেমনই একটি গ্রন্থ। এই গ্রন্থটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুরা বোধোদয় এই গ্রন্থটি চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত হয়েছে। চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বর্ণ পরিচয় গ্রন্থটি কার রচনা? বর্ণ পরিচয় গ্রন্থটি কার রচনা? বন্ধুরা এই গ্রন্থটির নাম বিশেষভাবে মনে রাখতে হবে, কারণ প্রশ্নটিতে বিশেষত্ব আছে। বর্ণ পরিচয় গ্রন্থটি কার রচনা? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, বর্ণ পরিচয় গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? বর্ণ পরিচয় গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে 1855 সাল। বন্ধুরা আমি পূর্বেই বলেছি বর্ণ পরিচয় এই গ্রন্থটির নাম বিশেষভাবে মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে গ্রন্থটি বিশেষভাবে মনে রাখার মতোই গ্রন্থ। 1855 সালে বর্ণ পরিচয় এই গ্রন্থটি প্রকাশিত হয় এবং এই গ্রন্থটির লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা পেয়েছে? 1855 সালে প্রকাশিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন গ্রন্থটি ক্লাসিক মর্যাদা পেয়েছে? এর উত্তর হচ্ছে বর্ণ পরিচয়। যে কারণে বলেছিলাম যে এই গ্রন্থটি বিশেষভাবে মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে এর একটি বিশেষত্ব আছে, কারণ এই গ্রন্থটি শিশুদের জন্য লেখা হয়েছিল, শিশুতোষ গ্রন্থ, এবং এই গ্রন্থটি ক্লাসিক মর্যাদা পেয়েছিল। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1855 সালে এবং গ্রন্থটির দুটি ভাগ, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। তাহলে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত গ্রন্থ 1855 সালে প্রকাশিত হয়েছে এবং এটি ক্লাসিক মর্যাদা পেয়েছে। শিশুতোষ গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন,
তার মধ্যে বর্ণ পরিচয় 1855 সালে প্রকাশিত এই গ্রন্থটি ক্লাসিক মর্যাদা পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, কথামালা। কথামালা গ্রন্থটির রচয়িতা কে? কথামালা এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা জানি বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ কিছু গ্রন্থ অনুবাদ করেছিলেন, কিছু শিশুতোষ গ্রন্থ অনুবাদ করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে বোধোদয়, যেটি চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ এই অবলম্বনে লিখিত হয়েছিল বা রচিত হয়েছিল। আর আরেকটি হচ্ছে কথামালা। কথামালা গ্রন্থটি ঈশপের ফিবলস অবলম্বনে রচিত হয়। ঈশপের ফিবলস এই গ্রন্থটি থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথামালা গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, আখ্যান মঞ্জুরি গ্রন্থটি কার রচনা? আখ্যান মঞ্জুরি গ্রন্থটি কার রচনা? আখ্যান মঞ্জুরি এই গ্রন্থটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে ছিলেন? হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে ছিলেন? হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুরা, এই প্রশ্নটির সঙ্গে আমি আরো একটি প্রশ্নের সমন্বয় করতে চাই। যে প্রশ্নটি আমি সমন্বয় করব সেই প্রশ্নটি হচ্ছে সতীদাহ প্রথা। আমরা জানি যে সতীদাহ প্রথা রহিতকরণে একজন ব্যক্তির বিশেষ ভূমিকা রয়েছে। তিনি একজন সমাজ সংস্কারক এবং তিনি একজন বিখ্যাত ব্যক্তি এবং তিনি ছিলেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রহিতকরণে তার ভূমিকা অপরিসীম। এবং আরেকটি বিষয় যেটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক এবং হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তন করতে গিয়ে তিনি বহু কষ্ট সহ্য করেছিলেন। তাহলে হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সতীদাহ প্রথা রহিতকরণে কার ভূমিকা অপরিসীম ছিল? তিনি ছিলেন রাজা রামমোহন রায়। এবং আমরা জানি যে রামমোহন রায় তার নাম, রাজা তার উপাধি, এবং এই উপাধিটা তিনি পেয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের কাছ থেকে, যিনি তাকে বিলেত পাঠিয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে তার দাবি দাওয়া জানানোর জন্য। এবং এই উপলক্ষে তিনি রাজা রামমোহন রায় অর্থাৎ রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। এবং আমরা এটিও জানি যে বন্ধুরা, রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি বিলাত গমন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ কত সালে রহিত হয়? অর্থাৎ বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? এটি মূলত বাংলা গদ্য সাহিত্য বা আধুনিক সাহিত্যের প্রশ্ন নয়, এটি বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন। যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে প্রশ্নটি সম্পৃক্ত, সেই কারণে আমি প্রশ্নটি এখানে সংযুক্ত করেছি। আমরা যখন বাংলাদেশ বিষয়াবলী পড়ব তখন এই বিষয়গুলো সম্বন্ধে ইনশাল্লাহ আমরা জানতে পারবো। এবং সেটি হচ্ছে 1856 সাল। 1856 সাল 1856 সালে বিধবা বিবাহ আইনটি পাশ হয়। 1856 সালে বিধবা বিবাহ আইনটি পাশ হয় এবং লর্ড ডালহৌসির শাসনামল ছিল। এবং বিধবা বিবাহ আইন পাশ করতে গিয়ে যে ব্যক্তি অপরিসীম দুঃখ যন্ত্রণা ভোগ করেছিলেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ হিন্দু সমাজে তৎকালীন সময়ে প্রচলন করা অবশ্যই একটি দুরূহ ব্যাপার ছিল এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুঃসাধ্য কাজটি করে দেখিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটি কার রচনা? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং গ্রন্থটি 1855 সালে প্রকাশিত হয়। মূলত এটি একটি সমাজ সংস্কার বিষয়ক গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। জনপ্রিয়তা বললে ভুল হবে, হিন্দু সমাজে তৎকালীন সময়ে তাকে যথেষ্ট লড়াই করতে হয়েছিল, যথেষ্ট কষ্ট ভোগ করতে হয়েছিল বিধবা বিবাহ প্রচলন করার জন্য। এবং 1856 সালে লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ আইনটি পাশ হয় এবং তার এক বছর পূর্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গ্রন্থটি রচনা করেন 1855 সালে। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব।
এছাড়াও তিনি সমাজ সংস্কারক বিষয়ক বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, এছাড়াও রয়েছে বিধবা বিবাহ ও যশোর হিন্দু ধর্ম রক্ষিণী সভা, বিধবা বিবাহ ও যশোর হিন্দু ধর্ম রক্ষিণী সভা। তাহলে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, এটি একটি গ্রন্থ। আরেকটি গ্রন্থ হচ্ছে বিধবা বিবাহ ও যশোর হিন্দু ধর্ম রক্ষিণী সভা, আরেকটি গ্রন্থ হচ্ছে রত্ন পরীক্ষা। এই সবকটি গ্রন্থই সমাজ সংস্কার বিষয়ক গ্রন্থ। আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ কিছু গ্রন্থ অনুবাদ করেছিলেন। সেই গ্রন্থগুলো সম্বন্ধে আমরা জেনেছি বেতাল পঞ্চবিংশতি, যেটি অত্যন্ত বিখ্যাত। 1847 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয় এবং সর্বপ্রথম এই গ্রন্থে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রয়োগ করা হয়। যে কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন বাংলা গদ্যের জনক, তার কারণ তিনি প্রথম বাংলা গদ্যকে পরিমিতি ভাব দিয়েছেন, শৃঙ্খলার মধ্যে এনেছেন, এবং তার কারণেই পাঠক সর্বপ্রথম বাংলা গদ্যের রস আস্বাদন করতে পেরেছিলেন। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? এর উত্তর হচ্ছে সংস্কৃত কলেজ। বন্ধুরা, সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্মজীবন থেকে অবসরে যান। তার মানে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ তার সর্বশেষ কর্মস্থল ছিল এবং এখান থেকেই তিনি অবসরে যান এবং সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দেন। আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার পারিবারিক নাম। তার পিতার নাম ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় এবং তার মাতার নাম ভগবতী দেবী, এবং তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। আর বিদ্যাসাগর, এখন আমরা তার যে নামটি জানি বা তার যে নামটি আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বিদ্যাসাগর উপাধি তিনি পান তার কর্মস্থল সংস্কৃত কলেজ থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠানে তার কর্মজীবন শুরু করেন? অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠান থেকে তার কর্মজীবন শুরু করেন? এর উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। বন্ধুরা, আমরা পূর্বে একটি প্রশ্ন পড়েছিলাম, যখন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত বর্গদেরকে নিয়ে আমরা পড়েছিলাম বা পণ্ডিত বর্গদের সম্বন্ধে জেনেছিলাম, তখন আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম যে কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক নন বা কে ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা করেননি। আমি বলেছিলাম যে এই প্রশ্নটির উত্তর অবশ্যই রাজা রামমোহন রায়। এই অপশনটি উত্তর করবেন, কোনোভাবে বিভ্রান্ত হবেন না, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেও ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি অন্য স্থানেও বা অন্য প্রতিষ্ঠানেও শিক্ষকতা করেছেন। কাজেই একমাত্র ব্যক্তি হচ্ছেন রাজা রামমোহন রায়, যিনি কখনোই ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজ থেকে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে তার কর্মজীবন শুরু করেন, প্রধান পণ্ডিত হিসেবে বা সেরেস্তাদার হিসেবে। তখন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত বা যে কোনো প্রধান পণ্ডিতকে প্রধান পণ্ডিত অথবা সেরেস্তাদার বলা হতো। পরবর্তী প্রশ্ন, বেথুন কলেজ প্রতিষ্ঠায় কার ভূমিকা অপরিসীম? বেথুন কলেজ প্রতিষ্ঠায় কার ভূমিকা অপরিসীম? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেথুন কলেজকে বলা হয় নারী শিক্ষার নারী মন্দির। কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এই বেথুন কলেজ প্রতিষ্ঠায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অপরিসীম। তিনি নারী সমাজকে নিয়ে ভাবতেন, নারী সমাজের দুঃখ কষ্ট বেদনা তাকে পীড়া দিত। যেমনটি আমরা দেখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অকাল প্রয়াত কন্যা প্রভাবতীর শোকে বিধুর হয়ে তিনি লিখেছিলেন প্রভাবতী সম্ভাষণ, এবং এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক গ্রন্থ এবং যেটি বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে কয়টি বিরাম চিহ্নের প্রয়োগ করেছিলেন? আমরা বন্ধুরা ইতিমধ্যে জেনেই গেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। তার কারণ হচ্ছে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যে সর্বপ্রথম জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তন করেন বা প্রয়োগ করেন বা ব্যবহার করেন? যেভাবে প্রশ্নটি আসুক না কেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জনক, আর তার একটিমাত্র কারণ তিনি বাংলা গদ্য সাহিত্যে বিরাম চিহ্নের প্রবর্তন করেন, সর্বপ্রথম বিরাম চিহ্নের প্রবর্তন করেন। এখন যে প্রশ্নটি আমরা পড়ছি সেটি হচ্ছে তিনি কতটি বিরাম চিহ্নের প্রয়োগ করেন? এর উত্তর হচ্ছে 15টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 15টি জ্যোতি বা বিরাম চিহ্নের প্রয়োগ করেন। এখন জানবার বিষয় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই 15টি জ্যোতি বা বিরাম চিহ্ন কোথা থেকে গ্রহণ করেছিলেন? তিনি মূলত ইংরেজি ভাষা থেকে এই জ্যোতি বা বিরাম চিহ্ন গ্রহণ করেছিলেন। ইংরেজি ভাষা থেকে তিনি 15টি জ্যোতি বা বিরাম চিহ্ন গ্রহণ করে বাংলা ভাষায় বাংলা গদ্য সাহিত্যে প্রয়োগ করেছিলেন এবং বাংলা গদ্যকে শৃঙ্খলার মধ্যে এনেছিলেন, বাংলা গদ্যকে পরিমিতি ভাব দিয়েছিলেন এবং পাঠকগণ যেন বাংলা গদ্যের রস আস্বাদন করতে পারে, সহজে বুঝতে পারে, সেই বিষয়টি তিনি সম্পাদন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে মৃত্যুবরণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে মৃত্যুবরণ করেন? এর উত্তর হচ্ছে 1891 সালের 29 জুলাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29 জুলাই মৃত্যুবরণ করেন। তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন 1891 সালের 29 জুলাই। তিনি জন্মগ্রহণ করেন কিন্তু মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। বন্ধুরা, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, তার মৌলিক গ্রন্থ সম্বন্ধে জানলাম, তার ব্যঙ্গাত্মক রচনা সম্বন্ধে জানলাম এবং তার অনুবাদ গ্রন্থ সম্পর্কে জানলাম, তার সমাজ সংস্কারক বিষয়ক যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলো সম্পর্কে জানলাম এবং আরো জানলাম যে তিনি জনশিক্ষা এবং শিশুতোষ গ্রন্থ রচনা করেছিলেন সেই গ্রন্থগুলো সম্বন্ধে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের একজন দিকপাল ব্যক্তিত্ব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে অসংখ্য প্রশ্ন অধিক সংখ্যক বার বিশেষ সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। তাহলে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হলেন এবং উপকৃত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করি এবং আশা করছি যে যে প্রশ্নগুলো আলোচনা করলাম আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোকে আয়ত্ত করবেন, আত্মস্থ করবেন এবং এ থেকে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরীক্ষায় সফলতা অর্জন করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার পথেও। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আপনাদের কল্যাণ কামনা করছি, আপনাদের সফলতা কামনা করছি, দোয়া করছি যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান এবং আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, এই পর্ব থেকে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।